বেশি দিন আগের কথা নয়, এবছরেরই 9 ফেব্রুয়ারি তখন দেশ জুড়ে সিএএ এনআরসি নিয়ে আন্দোলন হচ্ছিল। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জি কিষেন রেড্ডি এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা খালি হয়ে যাবে যদি আমরা তাদেরকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিই। বাংলাদেশিদের অর্ধেক চলে আসবে এই ভারতবর্ষে যদি তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার অফার দেওয়া হয়। তখন কে দায়িত্ব নেবে? অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কেসিআর নাকি রাহুল গান্ধী? কোট আনকোট এই কথাই বলেছিলেন জে কিষেন রেড্ডি, যিনি এখনো দেশের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। প্রায় সেই সময় কৈলাশ বিজয়বর্গীয়, অধুনা আমাদের রাজ্যের বিজেপি মাথা, তিনি সাত সকালে কেবল চিড়ে খেতে দেখেই বুঝেছিলেন তার ঘরে আসা লোকজনেরা বাংলাদেশী। তার লজিক, ওই রকম হতদরিদ্র না হলে কেবল চিড়ে খায়। ওই সময় দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচার অভিযানে মোটা ভাই মানে আমাদের হোম মিনিস্টার অমিত শাহ বলেছিলেন, বাংলাদেশি ঘুষপেটিয়ারা উই পোকার মতো ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। এরপরেই আর এক ধাপ সুর চড়িয়ে বিজেপি নেতা সুব্রমণিয়ম স্বামী বলেছিলেন, বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার হলে ভারতের উচিত বাংলাদেশ আক্রমণ করা। হাতে এলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এক আর্থিক সমীক্ষা, যাতে বলা হচ্ছে সারা পৃথিবীতে স্পেন আর ইটালির পরে আমাদের অর্থনীতির সংকোচন হচ্ছে, তা প্রায় 10.3%। এবং ওই ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অক্টোবর 2020 আ লং অ্যান্ড ডিফিকাল্ট অ্যাসেন্ট তে বলা হচ্ছে, এশিয়ান সাবকন্টিনেন্টে বাংলাদেশের অর্থনীতির বৃদ্ধি দেখার মতো। এই বছরের শেষে তাদের দেশের মানুষের মাথা পিছু আয় আমাদের চেয়েও বেশি হয়ে যাবে। ডলারের হিসাবে এই মুহূর্তে আমাদের মাথা পিছু আয় 1888, বাংলাদেশের 1886.5। বছরের শেষে তারা আমাদের থেকে কম করে 12 থেকে 14 ডলার এগিয়ে থাকবে। স্বাভাবিক। এই খবর পেয়ে রাহুল গান্ধী টুইট করেছেন, সঙ্গে সঙ্গে জবাব এসেছে বিজেপির থেকে। দুটো জবাব। প্রথমটা হলো, রাহুল গান্ধী দেখেননি যে ওয়ার্ল্ড ব্যাংক তাদের রিপোর্টেই বলেছে যে 2021 ভারতবর্ষ 8.8% বৃদ্ধি দেখবে। দ্বিতীয় জবাব হলো, এটা করোনার জন্য হয়েছে, করোনা তো মোদি আনেনি। আসুন এটা নিয়েই আজকের চতুর্থ স্তম্ভে আলোচনা করা যাক। 2021 ভারতবর্ষে বৃদ্ধির হার 8.8%-এর কাছাকাছি থাকবে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য। মজার কথা হলো, অনেকেই খেয়াল করছেন না এই তথ্যের বেস ইয়ার বা ভিত্তি বছর হলো তার আগের বছরের বৃদ্ধির হার। তার মানে এবছরে 10.3% সংকোচন হবে, তার পরের বছরে সেই সংকুচিত অর্থনীতির 8.8% বৃদ্ধি হবে। মানে তখনও আমরা 1.5% মতো পিছিয়ে থাকবো। মানে টানা 6 বছর ধরে আমাদের বৃদ্ধি ক্রমশ নামতেই থাকবে। করোনা তো 2020-র ব্যাপার। আসুন আবার একবার বাংলাদেশের দিকে তাকানো যাক। মাত্র 5 বছর আগে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় 100 টাকা হলে ভারতবর্ষের মাথাপিছু আয় ছিল 140 টাকা।
ঠিক শুনেছেন, আমাদের মাথাপিছু আয় ছিল 140 টাকা। কোন জাদু বলে বাংলাদেশ এগিয়ে গেল? কিভাবে এগোলো? ভারতবর্ষের প্রতিবেশীদের মধ্যে চীনের মাথাপিছু আয় তো বেশি ছিলই, শ্রীলঙ্কার মাথাপিছু আয়ও ভারতবর্ষের দ্বিগুণ ছিল। মালদ্বীপের মাথাপিছু আয় আমাদের থেকে বেশিই ছিল। এবার বাংলাদেশও আমাদের ছাড়িয়ে বেরিয়ে যাবে। এবার কৈলাসজি সম্ভবত ভারতবর্ষের মানুষদের কেবল চিঁড়ে খেতে দেখবেন। আমরা সেদিকেই এগোচ্ছি। 2019-এর হিসেব, মালদ্বীপ $9,310, শ্রীলঙ্কা $4,060, ভারত $2,020, বাংলাদেশ $1,750, ভুটান $3,080, চীন $4,461। এটা ছিল। এবার এই তালিকায় বাংলাদেশও আমাদের ছাড়িয়ে বেরিয়ে যাবে, বা কম করে আমাদের ধারে কাছে তো থাকবেই। হ্যাঁ, একটা কথায় খুশি হবেই আরএসএস বিজেপি, পাকিস্তান কিন্তু আমাদের থেকে পিছিয়ে এখনো। হ্যাঁ, অনেকটাই এখনো পিছিয়ে। ভক্তরা কাঁসর ঘন্টা বাজান, হাততালি দিন। এবার সম্বিত পাত্র আছেন, অর্ণব গোস্বামী আছেন, মাঠে নেমে পড়েছেন। ওসব পার ক্যাপিটা ইনকাম, জিডিপি কিছুই নয়, আসলে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। দেশে খাবার না থাকলেও চলবে, দেশের মোদি তো আছে। মন কি বাত বলে যাবেন, জিডিপি পার ক্যাপিটা ইনকামের কথা বেদে লেখা নেই। আর এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সও পড়ানো হয় না। অতএব মন কি বাতেই পেট ভরিয়ে নিতে হবে। আচ্ছা, কেবল পার ক্যাপিটা ইনকাম, আসুন হিউম্যান ডেভেলপমেন্টের আরো কিছু বিষয় নিয়ে একটু তুলনামূলক আলোচনা করা যাক। তাহলে বুঝতে পারবেন শেখ হাসিনা ও দেশে মন কি বাত না বলেও দেশকে কিভাবে এক অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর সব তো ছেড়েই দিন, অনূর্ধ্ব-19-এ বাংলাদেশে হারিয়ে দিল ভারতবর্ষকে। ভাবা যায়? ঢাকা গেলে শামীম ভাইকে বলতাম, আরে দূর, এই যে ভাঙা মিগটা রেখে দিয়েছেন সেটা চালাবেন কি করে? চালালেই তো আপনাদের সীমানা পার করে যাবে। এখন সেই ছোট্ট বাংলাদেশ মাত্র 71-এ জন্ম। জন্মের পর থেকে রাজনৈতিক উথাল পাথাল, মুজিব হত্যা, সামরিক শাসন পার করে 2020-তে ভারতবর্ষের থেকে মাথা পিছু রোজগারে এগিয়ে যাচ্ছে। এ কি কম কথা? আসুন তাহলে আরো কয়েকটা বিষয় দেখে নেওয়া যাক। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স থেকে জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্সে এগিয়ে গেছে বাংলাদেশ। শিশু মৃত্যুতে ভারতবর্ষে 1000 জনে 88 জন মারা যাচ্ছে, বাংলাদেশে 84 জন। এবারে আসুন এটাও দেখি মানুষের গড় আয়ুর দিক থেকে কারা এগিয়ে। বাংলাদেশিদের গড় আয়ু 72 বছর, ভারতবর্ষের 3 বছর কম, 69। তার মানে হলো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের থেকে ভালো হয়ে উঠছে। আর কিছুদিন পরে কলকাতায় আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল, যা নাকি বাংলাদেশের ভরসায় বসে থাকে, সেগুলোর গণেশ উল্টোবে। 2009 থেকে প্রত্যেক 3টে গ্রামে একটা করে কমিউনিটি হেলথ সেন্টার তৈরি হয়েছে এবং সেগুলো কাজ করছে। বাংলাদেশে ইউথ লিটারেসি বাড়ছে আমাদের থেকে। ওখানে মহিলারা পুরুষদের চেয়ে বেশি উচ্চশিক্ষায় যাচ্ছে। আমাদের দেশে মহিলাদের সংখ্যা কম। প্রথম নামের এক সংগঠন প্রাইমারি স্কুলে এক সমীক্ষা চালিয়েছিল। তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের ছাত্ররা ভারতবর্ষের ছাত্রদের চেয়ে সাবলীলভাবে রিডিং পড়তে পারছে। বাংলাদেশের সরকার প্রাইমারি স্কুলে, সরকারি বা বেসরকারি বা মাদ্রাসাতে
বিনামূল্যে বই দিচ্ছে, যা আমাদের দেশে কেবল সরকারি স্কুলেই দেওয়া হয়। শিক্ষা আর স্বাস্থ্যে বাংলাদেশের সরকার ভারতবর্ষের চেয়ে বেশি খরচ করছে। বাংলাদেশের শিশুদের 100 জনের মধ্যে 33 জন ম্যালনিউট্রিশনে ভোগে, যেখানে আমাদের দেশে 36 জন ম্যালনিউট্রিশনের শিকার। বাংলাদেশেও আমাদের দেশের মতো পোষণ অভিযান শুরু হয়েছে। টিমের নাম পুষ্টি আপা, কিন্তু তাদের তো আমাদের দেশের মতো নিরামিষের বাই নেই, তাই ডিম মাংস সবই খাওয়াচ্ছে। আমাদের এখানে শাকসবজি, আর বলাই বাহুল্য যে সে তালিকায় দুধ, ঘি, পনির নেই। বাংলাদেশের 98% ঘরে টয়লেট আছে, আমাদের 97%। ওদের 80% স্কুলে টয়লেট আছে, আমাদের 73%। মানে স্বাস্থ্য সচেতনতাতেও ওরা এগিয়ে। শ্রমের যোগানে ভারতবর্ষের তুলনায় বাংলাদেশের মেয়েরা অনেক এগিয়ে। চা বাগানে, গার্মেন্ট ফ্যাক্টরিতে মহিলাদের সংখ্যা অনেক বেড়েছে। আমাদের বেকারত্বের হার 8.4%, বাংলাদেশের 4.19%। মানে এই ক বছরে কেবল পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে নয়, বহু ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে এবং পাল্লা দিয়ে আমরা পিছিয়েছি। ফলে ওই পার ক্যাপিটা ইনকাম দিয়ে কি হবে? বা এ তো এই 2020 কোভিড সংক্রমণের কারণে এসব ছেঁদো কথা শুনলে ঘোড়ায় হাসবে। আর মোদি যে না জানলো, আমরা বাঙালিরা তো জানি মোল্লার ঘোড়ায় কত জোরে হাসে। বাংলাদেশ একই সঙ্গে ইসলামিক সন্ত্রাসবাদের সঙ্গে লড়ছে। মুজিব হত্যাকারীদের ফাঁসি কাঠে চড়িয়েছে। ভারতবর্ষ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দিয়েছে। যে কোনো ক্ষেত্রে এখনো পর্যন্ত ভারতবর্ষের সঙ্গে তারা সুসম্পর্ক রাখার চেষ্টা চালাচ্ছে। আর মোটা ভাইদের মনে হলো না খেতে পেয়ে বাংলাদেশিরা উই পোকার মতো আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। আসলে একটা দৃষ্টিভঙ্গি দরকার, একটা দেশ একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে, একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিতে এই করোনা কালের অতিমারির মধ্যে যে প্রধানমন্ত্রীর প্রায়োরিটি লিস্টে থাকে রামের মন্দিরের ভূমি পূজন, যে মুখ্যমন্ত্রীর পুলিশ দাঁড়িয়ে থেকে এক ধর্ষিতা দলিত মহিলার দেহ মাঝরাতে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়, যে দেশের হোম মিনিস্টারের কাছে এখনো পরিষ্কারই নয় যারা তাদের ভোট দিয়েছিল তারা দেশের নাগরিক কিনা, যে দেশের প্রধানমন্ত্রী কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা না বলে আচমকা নোট বাতিলের সিদ্ধান্ত নেয়, যে দেশের প্রধানমন্ত্রী একের পর এক মিথ্যে কথা, অপ্রয়োজনীয় মিথ্যে কথা বলতে থাকেন, সেই দেশে যা হবার তাই হচ্ছে। সে দেশ এগোবে কি করে? তাকে তো টেনে নিয়ে যাওয়া হচ্ছে মধ্যযুগের দিকে। আপাতত আমরা কেবল গর্ব করে বলতে পারি আমরা পাকিস্তান আর নেপালের চেয়ে এগিয়ে আছে। অবশ্য জানা নেই সেটাও কতদিন বলতে পারবো। সেই 71 থেকেই অবাঙালি ভারতীয়দের এক বড় অংশের ধারণা বাংলাদেশ আমাদের করদ রাজ্য, আমরা ওদের স্বাধীনতা এনে দিয়েছি। ধারণা অত্যন্ত গরিব, ওই দেশে কিচ্ছু হয় না, কেবল বাচ্চা পয়দা হয়, আর ওরা মুসলমান। সে দেশ নোবেল এনেছে, সেই দেশ শিল্প তৈরি করছে, ক্রিকেট টিম তৈরি করছে। কৃষি ওয়েবসাইটগুলো দেখুন, তারা কত এগিয়ে। মাছ উৎপাদনের দিকে তাকিয়ে দেখুন, তারা এগিয়ে যাচ্ছে। সবকিছু হয়েছে না, হয়নি, অনেক অনেক কাজ বাকি, কিন্তু তারা এগোচ্ছে।
আমরা পিছোচ্ছি সব দিক থেকে। মুজিব কন্যা শেখ হাসিনা চুপ করে কাজ করছেন, দেশ এগোচ্ছে। আমার ভাষায় গড়ে ওঠা এক দেশ এগিয়ে যাচ্ছে, কেবল নয়, টক্কর দিচ্ছে ভারতবর্ষের সঙ্গে। গেয়ে ওঠাই যায়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে